মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল শহরে। গোটা শহর পুলিশ ঘিরে ফেলেছে। প্রায় 15 জন ডাকাত ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক ডাকাতি করে পালিয়েছে। 1987 সাল 12 ফেব্রুয়ারি সকাল 9:10 পাঞ্জাবের লুধিয়ানা শহরে মিলারগঞ্জ এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। লুধিয়ানা পাঞ্জাবের এক ব্যস্ততম শিল্প শহর। কাপড়ের কারখানা, ছোট বড় ব্যবসা, প্রচুর ট্রাক ও লরি, চারদিকে শুধুমাত্র কাজের ভিড়। সেই শহরেই মিলারগঞ্জ নামের এক জায়গায় ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা শাখা। ব্যাংকের ভেতরে প্রতিদিনের মতোই কাজ চলছিল সেদিনও। সময় সকাল 9:10। হঠাৎ ব্যাংকের বাইরে থামলো একটা জিপ গাড়ি। সেখান থেকে নেমে এলো প্রায় 12 থেকে 15 জন লোক। তাদের সবার পোশাক ছিল পুলিশের পোশাক। তাদের প্রত্যেকের হাতে ছিল বড় বড় বন্দুক, যেমন রাইফেল, সাবমেশিন গান। ব্যাংকের গার্ডরা কিন্তু তাদেরকে আটকালো না, কারণ তারা ভেবেছিল হয়তো সত্যি পুলিশ এসেছে। কিন্তু তারা যখন হঠাৎ ভেতরে ঢুকে সবাইকে দাঁড় করিয়ে চুপ থাকতে বলল, তখন বোঝা গেল ব্যাপারটা। এরা ছিল ডাকাত, আর এরা এসেছিল ভারতবর্ষের ইতিহাসের সবথেকে বড় ব্যাংক ডাকাতি করার জন্য। ডাকাতের দলটা ভেতরে ঢুকে শান্ত গলায় সবাইকে বলল, কেউ চিৎকার করবেন না, অযথা দৌড়দৌড়ি করবেন না, আমরা কারো ক্ষতি করব না, কিন্তু যদি আমাদের কাছে বাধা দেওয়া হয় আমরা কিন্তু একটা প্রাণও এখানে ছেড়ে যাব না। দেরি না করে তাদের মধ্যে 2-3 জন সোজা ব্যাংকের ভল্টের দিকে এগিয়ে যায়। ব্যাংকের ভল্টে তখন প্রচুর টাকা রাখা ছিল। সেখানে শুধুমাত্র গ্রাহকদের টাকা নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 2 দিন আগে প্রচুর টাকা এসেছে ওই ব্যাংকে, এবং ডাকাতদের কাছে এই খবরটা আগে থেকেই ছিল। ডাকাতরা সেই ভল্ট খুলে একের পর এক বস্তায় টাকা ভরতে থাকে। প্রায় আধা ঘন্টা ধরে কাজ চলে। সমস্ত টাকা নেওয়ার পর তারা সেখান থেকে দিনের আলোতেই চলে যায়। এই পুরো ঘটনাতে না কেউ মারা যায়, না কেউ আহত হয়, কিন্তু ব্যাংক থেকে নিয়ে যাওয়া হয় 5,70,00,000 টাকা, যা সেই সময়ের একটা অচিন্তনীয় বিশাল অঙ্কের টাকা ছিল। এবং বর্তমান সময়ের অর্থনীতির সঙ্গে তুলনা করলে সেই টাকার অঙ্কটা দাঁড়ায় 120 কোটি টাকা। এবং এটা ছিল ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক ডাকাতি। এর আগে পর্যন্ত, এমনকি এখনও, এত বড় ব্যাংক ডাকাতি ভারতবর্ষের ইতিহাসে হয়নি। এই ব্যাংক ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় গোটা লুধিয়ানা শহর স্তব্ধ হয়ে পড়ে। সবাই অবাক, এমন নিখুঁতভাবে এত বড় ডাকাতি কী করে সম্ভব হলো? রহস্য তো সবে শুরু ছিল। পুলিশ প্রথমে ভেবেছিল হয়তো কোনো সাধারণ অপরাধী দল এটা করেছে, কিন্তু তদন্তে আস্তে আস্তে উঠে এলো এক ভিন্ন ধরনের ছবি। ডাকাতের মূল পরিকল্পনাকারী হিসাবে উঠে আসে একটা নাম লাভ সিং। হ্যাঁ, মানুষটার নাম লাভ হলেও মোটেও সুবিধার মানুষ ছিল না। তিনি ছিলেন খালিস্তানের কমান্ডো ফোর্স নামের এক জঙ্গি সংগঠনের বড় নেতা। এর আগে লাভ সিং পাঞ্জাব পুলিশের অফিসার ছিলেন, কিন্তু পরে বিদ্রোহ করে খালিস্তানি আন্দোলনে যোগ দেন। স্বাভাবিকভাবেই পুলিশের কৌশল, অস্ত্র ব্যবহার সবকিছুতে তার দারুণ নলেজ ছিল, এবং এত বড় ডাকাতি প্ল্যান করতে সেজন্য তার বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি। এছাড়াও এই ডাকাত দলের মধ্যে ছিল 2 জন কুখ্যাত সন্ত্রাসী, যাদের নাম হরজিন্দর সিং জিন্দা আর সুখদেব সিং সুখা। এই 2 জনের একটা আলাদা ইতিহাস ছিল। এই 2 জনই ইন্দিরা গান্ধীর হত্যাকারী জেনারেল বৈদ্য ওরফে অরবিন্দ ভাটিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এরা 2 জনই প্রচণ্ড সাহসী ছিল, বলা ভালো দুঃসাহসী বা বিপজ্জনক ছিল। সাধারণ মানুষ এই 2 জনের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। এছাড়া এই দলের মধ্যে আরও কিছু মানুষের নাম তদন্তে উঠে আসে, যেমন দলজিৎ সিং বিট্টু, গুরশরণ সিং, গাম্মা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবথেকে অবাক ব্যাপার যেটা তদন্তের মধ্যে উঠে আসে, এরা কিন্তু নিছকই ব্যাংক ডাকাতির জন্য এখানে আসেনি। অর্থাৎ ডাকাতি করার মূল উদ্দেশ্য কী থাকে? লুট করা, সেই টাকা পয়সা ভাগ করে নেওয়া। কিন্তু এদের প্ল্যান, ওই টাকা পয়সা নিয়ে এদের প্ল্যান কিছুটা অন্য লেভেলের ছিল। এবার প্রশ্ন আসে, দিনের আলোতে এত বড় রিস্ক নিয়ে এতগুলো টাকা তারা লুট করে নিয়ে গেল কেন? কি উদ্দেশ্য ছিল? তাদের উদ্দেশ্যটা আসলে কি ছিল? এর উত্তর লুকিয়ে আছে সেই সময়কার পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতিতে। 80-র দশক, পাঞ্জাবে চলছিল খালিস্তানি আন্দোলন। কি এই খালিস্তানি আন্দোলন? কিছু শিখ নেতা চাইছিলেন ভারতবর্ষের ভেতরে একটা আলাদা প্রদেশ গড়ার জন্য, যার নাম হবে খালিস্তান। এবারে আন্দোলন বেশ কিছুদিন ধরে চলে, এবং তারপর তারা বুঝতে পারে আন্দোলন চালাতে গেলে বেশ টাকা পয়সার দরকার, কারণ অস্ত্রশস্ত্র কিনতে হবে। তারা অহিংস উপায়ে আন্দোলন করছিল না, তারা অস্ত্র তুলে নিয়েছিল হাতে, এবং এই জন্য ব্যাংক ডাকাতি ছিল তাদের কাছে একমাত্র উপায়, যেখানে তারা প্রচুর টাকা পেয়ে যাবে, আর পেয়েও গেছিল তারা। লুধিয়ানা ব্যাংক ডাকাতি থেকে তারা যে টাকাটা লুট করেছিল, সেই টাকা দিয়ে নাকি তারা পরবর্তীকালে বিদেশ থেকে আধুনিক অস্ত্র কিনে নিয়েছিল, এবং উগ্রবাদী ক্যাম্প চালানোর জন্য সেই টাকা ব্যবহার করা হয়েছিল। পাঞ্জাব পুলিশ সাথে সাথে লুধিয়ানা সহ গোটা পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করে। চেকপোস্টে গাড়ি তল্লাশি শুরু হয়, কিন্তু ডাকাতেরা আগে থেকে ঠিক করে রেখেছিল তারা কোন রাস্তা দিয়ে পালাবে। দিনের পর দিন তদন্তের পরেও যখন স্থানীয় পুলিশ ব্যর্থ হচ্ছিল, তখন এই মামলা তদন্তভার গিয়ে পড়ে সিবিআইয়ের হাতে। সিবিআই অফিসাররা আস্তে আস্তে সূত্র জোগাড় করতে শুরু করে। একসময় তারা জানতে পারে যে ডাকাত দলের মধ্যে খালিস্তানি সন্ত্রাসীদের নাম জড়িত। বছরের পর বছর ধরে অনেক খোঁজ খবরের পর কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, যাদের মধ্যে ছিল দলজিৎ সিং বিট্টু এবং গুরশরণ কাম্মার মতো মানুষেরা। 2-1 জন আবার এনকাউন্টারে মারা যায়, আবার কেউ কেউ বিদেশ চলে যায়। এই মামলার বিচার শুরু হয় টাটা আদালতে।
দীর্ঘদিন ধরে তদন্ত চলতে থাকে, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এবং কয়েক বছর ধরে এই মামলা চলার পর আদালতের রায়ে দলজিৎ সিং বিট্টু এবং গুরশরণ সিং গামার দুজনের দোষী সাব্যস্ত হয়। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ডাকাতির পরিকল্পনা এবং ডাকাতিতে অংশগ্রহণের অভিযোগ ছিল। কিন্তু 2017 সালে এই মামলার একটা ইন্টারেস্টিং মোড় নেয়। সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দেন এবং সুপ্রিম কোর্টে বলা হয় এই 9 জন অভিযুক্ত যাদেরকে ধরা হয়েছিল, সিবিআই যেহেতু প্রমাণ করতে ব্যর্থ হয় যে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া 60 লক্ষ টাকা ওই ডাকাতেরই টাকা ছিল, এটা প্রমাণ করতে পারেনি সিবিআই। সুতরাং প্রমাণের অভাবে তারা অনেকেই ছাড়া পেয়ে যায়। মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়, উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। এত বছর ধরে সিবিআই তাহলে কি তদন্ত করলো এবং কেনই বা 9 জনকে অ্যারেস্ট করা হয়েছিল যদি কোনো প্রমাণই না থাকে? এই ডাকাতিটা শুধুমাত্র লুধিয়ানা বা পাঞ্জাব বা শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বেই ডাকাতির চর্চা হতে থাকে এবং এই ডাকাতির ঘটনাটা তখনকার দিনে এত বড়ই ছিল যে লিমকা বুক অফ রেকর্ডসে এই ডাকাতির নাম উঠে যায়। ইন্ডিয়াস বিগেস্ট ব্যাংক রবারি। লুধিয়ানার মিলারগঞ্জে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাটা তো এখনও দাঁড়িয়ে আছে। ভবনটা হয়তো পুরনো হয়ে গেছে, কিন্তু তার দেওয়ালে এখনও যেন সেই ক্ষতের ছাপ থেকে গেছে। ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া সেদিনের এত বড় একটা ব্যাংক ডাকাতির ঘটনা এখন শুধুমাত্র ইতিহাসের অংশ। কিন্তু সাধারণ মানুষের কিন্তু প্রশ্নের আঙ্গুল বারবার বিচার ব্যবস্থার দিকে উঠতে থাকে। সত্যিই কি সেদিন ওই 9 জন নির্দোষ ছিল যাদেরকে আটক করা হয়েছিল, নাকি এবারও প্রমাণের অভাবে অন্ধ বিচার ব্যবস্থার জন্য 9 জন এমন মানুষ রেহাই পেয়ে গেল যারা সমাজের জন্য ক্যান্সার ছিল? তো এই ছিল ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক ডাকাতি, লুধিয়ানা ব্যাংক ডাকাতি। ভিডিও কেমন লাগলো আর লুধিয়ানা ব্যাংক ডাকাতি সম্পর্কে আপনার কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ইনস্টাগ্রাম, ফেসবুক লিঙ্কে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।